পশ্চিমবঙ্গের ভোটের লড়াই এবার এলো বাংলাদেশের নাম, তবে কোনো স্লোগান নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরিচয় নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক বাকবিতণ্ডা। ইতিহাস বলছে এই দল আবারও ফিরে আসবে আরও শক্তিশালী হয়ে। নিষিদ্ধ শুধু কার্যক্রম নয়, এবার শাস্তিযোগ্য অপরাধও। এটি কি তারেক রহমানের আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিশোধ? আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। হান্নান মাসুদ জানান, গত 15 বছর ধরেই সরকার পতন ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। জয় বঙ্গবন্ধু। পাকিস্তানের কুখ্যাত হানাদার বাহিনীরা ইয়াহিয়া খান, ভুট্টো সাহেব, আয়েব খান, জামাতি, হিজবুতি, রাজাকার, ইভেন সর্বশেষ এই ইউনুস, ওনারাই তো পারেনি। আরে ওনারাই তো পারেনি, রাজাকারের বাচ্চারা ওনারাই তো পারেনি। তারেক সরকারের একটিমাত্র ভুলের কারণে এখন মহা বিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন বিএনপি এবং 11 দলীয় জোট আপনারা ইতিমধ্যে জানেন, যারা ইতিমধ্যে বিরোধী দলের ভূমিকা পালন করতেছে। সংসদ থেকে শুরু করে রাজপথ বিভিন্ন সময় উত্তপ্ত এবং সারা বাংলাদেশ তুলফার, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে রীতিমতো তুলফার সৃষ্টি হয়ে গেছে সারা দেশ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরার, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারেন এবং দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার সম্পর্কে কিছু ধারণা পান। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি বিষয় নিয়ে হতে চলেছে। তো দর্শক, আর বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনোদভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু সারা দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসি। পশ্চিমবঙ্গের ভোটের লড়াই এবার এলো বাংলাদেশের নাম, তবে কোনো স্লোগান নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরিচয় নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক বাকবিতণ্ডা। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। অমিত শাহর অনুপ্রবেশ শব্দটি ব্যবহার করেই পাল্টা আক্রমণ করেছেন তিনি। অভিষেক এবার প্রশ্ন তুলেছেন, যারা সীমান্ত দিয়ে ভারতে আসে তাদের যদি অনুপ্রবেশকারী বলা হয়, তবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আসলে কে? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? 10 এপ্রিল কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার বা সংকল্পপত্র প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ভবন থেকে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তোলেন অভিষেক। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার আইনি অবস্থান নিয়ে কেন্দ্রের নীরবতাকে তিনি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনলেন। বিজেপির সংকল্পপত্র বিরোধিতা করে অমিত শাহকে শেখ হাসিনার বিষয়ে সরাসরি প্রশ্ন করলেন তিনি। এ সময় তিনি বলেন, বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন? ওনার স্ট্যাটাস কি? তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, শেখ হাসিনার স্ট্যাটাস কি? অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? রাজ্য তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বলেন, আসামে এনআরসি করতে গিয়ে 18 লাখের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালিকে এনআরসি তালিকায় ইচ্ছাকৃতভাবে ডেপুটেশন ক্যাম্পে পাঠানোর জন্য বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল।
2024 সালের 5 আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে তিনি ঠিক কোন পরিচয়ে বা কোন স্ট্যাটাসে রয়েছেন তা নিয়ে কেন্দ্রের নীরবতাকেই এদিন হাতিয়ার করেছেন এই তৃণমূল নেতা। বাংলাদেশ সে চলে, इससे अच्छा দিল্লি আর গুজরাট সে চলে। অভিষেক ব্যানার্জির এমন মন্তব্যের পর রাজ্য রাজনীতি সরগম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এতদিন বাংলাদেশের স্লোগান জয় বাংলা নিয়ে চর্চা চলছিল। এবার ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে দাঁড়ালো বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইতিহাস বলছে এই দল আবারও ফিরে আসবে আরও শক্তিশালী হয়ে। নিষিদ্ধ শুধু কার্যক্রম নয়, এবার শাস্তিযোগ্য অপরাধও। এটি কি তারেক রহমানের আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিশোধ? আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। হান্নান মাসুদ জানান, গত 15 বছর ধরেই সরকার পতন ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। সেই লক্ষ্যে চানখারপুলে একটি বাসায় একসঙ্গে থাকতেন তারা। আমাদের একটা প্ল্যানিং ছিল, 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম। কিসের বা কার ভয়ে একের পর এক স্বীকারোক্তি দিচ্ছেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা? কেন তারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? আর কেনই বা সংসদের স্পিকার মেজর হাফিজ বীর বিক্রম আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার কথা বলছেন? আমাদের অনেক আগে থেকে টার্গেট ছিল শেখ হাসিনাকে পালানো, কারণ আমরা 18 সালেও চেষ্টা করেছিলাম। ওই সময় যদি সবাই ঠিক থাকতো, ওই সময় আমরা 18 সালেই সাকসেসফুল হয়েছি। আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। দিন শেষে আমজনতা কি পাইলো? আমি এমপি হয়েছে, কি লাভ হয়েছে বলো? যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে প্রাইম মিনিস্টার হয়েছে। যারা একসময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিল, সেই জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারাই এখন বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয়। লড়াই পর্যন্ত আমাদের চলবে, আমরা থামবো না ভাই। জীবন তো অনেক গিয়েছে, যাক, জাতির জন্য আরো 2-4টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই, এক চুলও। এই অবস্থান পরিবর্তন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। একই সঙ্গে তারা নেমেছে কড়া আন্দোলনেও। এদিকে সংসদের স্পিকার মেজর হাফিজ জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আর কোনো অত্যাচার বা জুলুম সহ্য করা হবে না। তিনি বলেন, তাদের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করতে হবে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই কারো পক্ষে কোনো ধরনের নির্যাতন করা আপনাদের পক্ষে কারো পক্ষে সম্ভব হবে না। অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে তুলনামূলক নরম মনোভাব প্রকাশ করেছেন। অনেক দেখতেছি আওয়ামী লীগ যারা আছে তারা ধীরে ধীরে চলে আসতেছে, জামিনের মাধ্যমে তারা বিষয়টা নরমালাইজ করতেছে। কোর্ট জামিন দিলে আমার কি করার? লীগের বিরোধিতা করে রাস্তায় নেমে আসছে, আপনি তাদেরকে সাইড করতে পারবেন না। সিম্পল। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠছে, হঠাৎ এই অবস্থান পরিবর্তনের পেছনে কি কারণ? সব মিলিয়ে আওয়ামী লীগকে ঘিরে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ ও উত্তেজনা। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না। যে আমরা যখন ওই যে কোটা বিরোধী আন্দোলন নিলাম, পরে আমাদের মূল্যায়ন ছিল এই আন্দোলন প্রথম ইনোসেন্টলি হয়েছে, কিন্তু পরে দেখলাম যে এর পেছনে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি থাকে। এখানে তো আপনারা তো জয় বাংলা স্লোগান দিচ্ছেন ভাই। আমরা কোর্ট থেকে মাত্র নিচে নামছি, আমরা এখানে আমরা কোর্টের নিচে আমরা সিএম কোর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। জয় বাংলা জাতীয় স্লোগান, জয় বাংলা কোনো দলের স্লোগান না। জয় বাংলা ব্যক্তি স্বাধীনতা, জয় বাংলা, জয় বাংলা স্বাধীনতা স্লোগান করতে পারে। এটা করতে পারে জয় বাংলার স্লোগান দিয়ে যাবো।
আপনি একটু বলবেন। জয় বাংলা কখনো কোনো ব্যক্তির স্লোগান না ভাই, একটু কি হয়েছে আপনি জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পাকিস্তানের কুখ্যাত হানাদার বাহিনীরা ইয়াহিয়া খান, ভুট্টো সাহেব, আয়েব খান, জামাতি, হিজবুতি, রাজাকার, ইভেন সর্বশেষ এই ইউনুস, ওনারাই তো পারেনি। আরে ওনারাই তো পারেনি, রাজাকারের বাচ্চারা ওনারাই তো পারেনি আটকায় রাখতে জয় বাংলাকে। এখন আইসা রাজাকারের বাচ্চারা আপনারা লয়ারদেরকে আপনারা রুঠে দিবেন, জয় বাংলা বলা যাবে না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, শিরিন শারমিনকে আপনার জামিন করার জন্য আদালতে রাজাকার হানাদার বাহিনীদের লয়ারদের সাথে আওয়ামী লীগের লয়ারদের সংঘর্ষ হয়। জয় বাংলা জয় বাংলা জয় বাংলা যারা বিরোধিতা করে তারা পাকিস্তানি। বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা থাকবে। জয় বাংলা জাতীয় স্লোগান, জয় বাংলা কোনো বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলার উপর। বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলার মাধ্যমে। জয় বাংলা জাতীয় স্লোগান, স্বাধীনতার স্লোগান। জয় বাংলা যারা বিরোধিতা করে তারা পাকিস্তানি। পাকিস্তানি পাকিস্তানপন্থী। এই জয় বাংলা স্লোগান মাধ্যমে জয় বাংলা বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলা। জয় বাংলা সবাই বলতে হবে বাংলাদেশে। জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা থাকবে। স্বাধীনতার স্লোগান, বাংলাদেশের মূল মন্ত্র জয় বাংলা। বাংলাদেশ স্বাধীনতার মূল মন্ত্র ছিল 1971 সালে 9 মাস যুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মানবের সংগ্রামের বিনিময়ে এই আমাদের সোনার বাংলার স্বাধীন হয়েছিল। আজকে এই জয় বাংলা বিশুদ্ধ হওয়ার জন্য, আজকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আজকে বাঙালি জাতি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছে। জয় বাংলা বাঙালি রক্তের সাথে আছে। এই জয় বাংলা বাংলার দুর্নীতি আছে। জয় বাংলা বাড়ছে না। এই জয় বাংলা সব এই জয় বাংলা স্লোগান দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের স্বাধীনতার জন্য অপরাধ হয়েছে। আমি বলবো অপরাধ করা হয়েছে। সেখানে একটা পর্যায়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পুরো আদালত আপনার সমস্ত জায়গা আপনার ঘিরে মাতিয়ে রাখে। কথা হচ্ছে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাকি বলা যাবে না। কারা বলছে? রাজাকার পাক বাহিনী, আল বদর, আল শামসের গোষ্ঠীরা। কেন? কারণ এই জয় বাংলা শুনলেই তাদের বাপ দাদারা যে আমাদের বাপ দাদার কাছে আপনার নাকে খড় দিয়ে গেছে, তাদের কলিজা আসলে ছিঁড়ে যায় ভাই। তাদের কলিজা একদম ছিঁড়ে যায়, মানে সহ্য হয় না, তাদের সহ্য করতে পারে না তাদের। অনেকটা আমি বলি, কাটা গায়ে আপনি যদি লবণের কিংবা মশলাটা দিয়ে দেন, সে ব্যক্তি আসলে ছটপট কেমন করবে। বর্তমান রাজাকারদের অবস্থা সেম, কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই। এখন আসুন মেইন পয়েন্টে, সেটি হচ্ছে শিরিন শারমিন। এই শিরিন শারমিনকে প্রতিহিংসার আপনার রাজনীতি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কোনো কিছুর সাথেই জড়িত নয়। তারেক সরকারের একটিমাত্র ভুলের কারণে এখন মহা বিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। হরমুজ প্রণালীর মতো জায়গায় এর আগে খুব সহজেই আমাদের দেশের জাহাজগুলো চলাচল করতে পারত। ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। কিন্তু নতুন গতিতে বসা সরকার প্রধান তারেকের অতি চালাকির চরম মাসুল গুনতে হচ্ছে গোটা জাতিকে। পারস্য উপসাগরের মাঝখানে আটকে পড়া 31 জন নিরীহ বাঙালির ভাগ্য এখন সুতোর উপর ঝুলছে। তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে গোপন খাতির জমাতে গিয়ে এখন চারপাশ থেকে কেমন সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে দেশ, তা নিয়ে চারদিকে জোর চর্চা চলছে। আজকের বিশেষ প্রতিবেদনে ধাপে ধাপে খোলাসা করা হবে ঠিক কোন বোকামির কারণে ইরান এমন মারমুখী রূপ ধারণ করেছে এবং এর জেরে বাংলাদেশের অর্থনীতিতে কতটা বিশাল ধাক্কা ধেয়ে আসছে। পারস্য উপসাগরের অবস্থা এখন রীতিমতো থমথমে। গত 40 দিন ধরে সাগরের ঢেউয়ে ভাসছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা।
সামরিক বিশ্লেষকদের মতে এটা কোনো সাধারণ রুটিন চেকিং বা যান্ত্রিক গোলযোগের বিষয় নয়, এটা হচ্ছে সোজা সাপটা এক বিশাল ভূ রাজনৈতিক প্যাচ। ঘটনার দিকে তাকালে দেখা যায় গত 2 ফেব্রুয়ারি ভারতের বন্দর থেকে পণ্য বোঝাই করে বেশ শান্ত পরিবেশেই যাত্রা শুরু করেছিল জাহাজটি। এরপর কাতার হয়ে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করে। ঠিক তার পরের দিনই ঘটে যায় এক বিশাল কাণ্ড। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র এবং তাদের সাঙ্গপাঙ্গরা একযোগে হামলা চালায়। তবে সেই হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং যুদ্ধবিরতি শুরু হলে অন্যান্য দেশের জাহাজগুলো শর্ত মেনে পারাপারের সুযোগ পায়। কিন্তু অবাক করা বিষয় হলো বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানো মাত্রই ইরান কড়া ভাষায় তাদের পথ আটকে দেয়। শুধু তাই নয়, জাহাজটিকে উল্টো পথে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। চারদিকে যখন উন্নত প্রযুক্তির ড্রোনের ছড়াছড়ি, তখন এমন একটি নিরস্ত্র পণ্যবাহী জাহাজের পথ আটকে দেওয়ার ঘটনা রীতিমতো সবার চোখ ছানাবড়া করে দিয়েছে। ভেতরের পরিস্থিতি কতটা ভয়াবহ তা শিপিং কর্পোরেশনের ভেতরের খবর থেকে একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। সাগরের বুকে 31 জন বাঙালি নাবিক এখন আক্ষরিক অর্থেই এক প্রকার বন্দী জীবন পার করছেন। জাহাজটির ইঞ্জিন পুরো দমে চালু রাখলে প্রতিদিন 18 টন সামুদ্রিক পানি খাওয়ার উপযোগী করা সম্ভব। কিন্তু অনিশ্চিত এক ভবিষ্যতের কথা ভেবে এবং টিকে থাকার চরম তাগিদে তারা রেশনিং করে পানির ব্যবহার দৈনিক মাত্র 6 টনে নামিয়ে আনতে বাধ্য হয়েছেন। খোদ শিপিং কর্পোরেশনের বড় কর্তারা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, এই চরম মানসিক সংকটের মাঝে নাবিকদের মনোবল যেন ভেঙে না পড়ে, সেজন্য তাদের খাবারের দৈনিক বরাদ্দ জনপ্রতি $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। এর পাশাপাশি দেয়া হচ্ছে মূল বেতনের সমান বিশেষ ভাতা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাগরের মাঝখানে এমন বিপদের দোলাচলে থাকা মানুষদের শুধু কাগজের নোট দিয়ে কি আর মন। তো দর্শক, আপনারা ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ হয়তো ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা, তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে কোন জায়গা থেকে বা কোন জায়গা থেকে আজকে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। দেখুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।